নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল শিক্ষামূলক কাহিনীতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের গল্পের নাম প্রকৃতির অলৌকিক বিচার। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজ অনেক দিন পর বাজারে বেরিয়েছিল কাজল। রাস্তার ধারে তার চোখ পড়ল সেই জায়গাটির দিকে যেখানে প্রতিদিন এক বৃদ্ধা ছেঁড়া ফাটা কাপড়, টিনের ডিব্বা আর নানান রকমের জিনিসপত্র জড়ো করে বসে থাকত। কিন্তু আজ সেখানে কেউ নেই। ফাঁকা জায়গাটা দেখে কাজলের বুকটা কেমন যেন ধক করে উঠল। অজানা এক অশুভ আশঙ্কা তাকে গ্রাস করল। বাজারে গিয়েও আজ তার মন একেবারেই বসল না। ফেরার পথে পাশের ঠেলাগাড়ির দোকানদারকে জিজ্ঞাসা করতেই সে দীর্ঘশ্বাস ফেলে বলল, মাসখানেকেরও বেশি হয়ে গেল ওই বৃদ্ধা রাস্তার ধারে অসুস্থ অবস্থায় পড়ে আছে। কথাটা শুনে কাজলের মন ভারী হয়ে গেল। সন্তানদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের বাড়ি থেকেই বিতাড়িত হয়েছিলেন সেই মা। সন্তানদের নিষ্ঠুরতায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। কাজল যখনই ওই পথ দিয়ে যেত, দেখত বৃদ্ধা আপন মনে কি যেন বিড়বিড় করছে। কেউ বিরক্ত করলে তার পিছনেও তেড়ে যেত। কাজল বহুবার ভেবেছিল কিছু খাবার নিয়ে গিয়ে বৃদ্ধার হাতে তুলে দেবে, কিন্তু পাশের দোকানদার বলেছিল ওনাকে বোঝা খুব কঠিন, কখন রেগে যাবে বলা যায় না। রাতে কেউ না কেউ খাবার রেখে যায়, সেটাই খেয়ে নেয়। রাস্তার কলের জলেই তৃষ্ণা মেটায়, হাড় কাঁপানো শীতেও ওখানেই পড়ে থাকে। পৌরসভার লোকেরা অনেকবার আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু কিছুতেই রাজি হয় না। কিছু দয়ালু মানুষ রাতে আগুন জ্বালিয়ে যায়, কেউ আবার গরম কাপড় দিয়ে যায়। কিন্তু যার নিজের ছেলে এত বড় লোক আর প্রভাবশালী, তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পায় না। প্রথম দিকে দু একজন বুঝিয়েছিলেন, তখন সে শুধু বলতো, আপনজনদের দেওয়া কষ্টের চেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই। তারপর আবার নিজের মনে বিড়বিড় করতে থাকতো। কাজল চেয়েছিল বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করাতে, কিন্তু আশেপাশের মানুষ তাকে নিরুৎসাহিত করলো। অগত্যা মন খারাপ করেই সে বাড়ি ফিরে এলো। সারা রাত বৃদ্ধার কথাই ভাবতে লাগলো কাজল। চোখে এক ফোঁটাও ঘুম এলো না। হঠাৎ তার ছোটবেলার একটি ঘটনা মনে পড়ে গেল। তখন সে পঞ্চম শ্রেণীতে পড়ে। প্রতিদিন দুপুরবেলা এক বৃদ্ধ ধূপকাঠি বিক্রি করতে আসতো। একদিন প্রচণ্ড গরমে, তীব্র রোদের মধ্যে সে বাড়ির দরজার কড়া নাড়ল। কাজল দরজা খুলে দেখল বৃদ্ধ ঘামে একেবারে ভিজে গেছে। দেখে মনে হচ্ছিল এই বুঝি অজ্ঞান হয়ে পড়বে। সে তাড়াতাড়ি একটি চেয়ার এনে বসতে দিল। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে তাতে গ্লুকোজ মিলিয়ে তাকে পান করালো। কিছুক্ষণ পর বৃদ্ধের শরীর একটু স্বাভাবিক হলো। কাজল মমতার সঙ্গে বলল, এত রোদে বেরিয়েছো কেন? বৃদ্ধ শুধু মৃদু হাসলেন। বিদায় নেওয়ার সময় কাজল বলেছিল, আবার আসবে কিন্তু। সেদিন থেকেই যেন এক নতুন সম্পর্কের শুরু হলো। প্রতিদিন সকালে বৃদ্ধ আসতো, আর কাজল কখনো রুটি, কখনো ছাতু, কখনো অন্য কিছু খেতে দিত। স্কুলে যাওয়ার আগেই সে চলে আসতো। শনি রবিবার হলে দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে আসতো। কাজল তার মাকেও বুঝিয়েছিল গরিব দুঃখীদের খাওয়ানো খুব পুণ্যের কাজ। বৃদ্ধ প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসতো, কখনো কমলা স্বাদের টফি, কখনো চন্দনের গন্ধওয়ালা ধূপকাঠির ছোট্ট প্যাকেট, আর সঙ্গে থাকতো ভরপুর আশীর্বাদ। কাজলের খুব ইচ্ছে ছিল একদিন তার দাদুর সঙ্গে এই বৃদ্ধের পরিচয় করিয়ে দেবে। অবশেষে সেই সুযোগও এলো। একদিন গ্রামের বাড়ি থেকে দাদু এলো, আর সেদিনই সেই বৃদ্ধও হাজির হলো। কাজল সংক্ষেপে সব ঘটনা দাদুকে জানালো। দুজন প্রায় সমবয়সী হওয়ায় অল্প সময়ে গল্পে মেতে উঠল। একসময় বৃদ্ধ নিজের জীবনের করুণ কাহিনী বলতে শুরু করলো। আমার একটাই ছেলে, বিয়ের 13 বছর পর অসংখ্য মানত আর মন্দিরে প্রার্থনার পর তার জন্ম হয়েছিল। কত আদর যত্নে মানুষ করেছি তাকে। নিজের হাতে 3 তলা বাড়ি বানিয়েছিলাম। চালের বড় ব্যবসা ছিল আমার। ধীরে ধীরে ছেলেই ব্যবসার দায়িত্ব নিতে শুরু করলো। আমি খুব খুশি ছিলাম। আমার ঠোঁটের পাশে ছোট্ট একটা সাদা দাগ ছিল। ধীরে ধীরে সেটা একটু বড় হতে লাগলো। আমি আর আমার স্ত্রী ছেলেকে চোখ বুজে বিশ্বাস করতাম। ভালো পরিবার দেখে ছেলের বিয়েও দিলাম। কিছুদিন পর বাড়ি আর ব্যবসা সব ছেলের নামে লিখে দিয়ে আমরা দুজনে তীর্থযাত্রায় বেরিয়ে পড়লাম। 1 মাস পর ফিরে দেখি সব কিছু বদলে গেছে।
ছেলে আর বৌমা আমাদের ঘরে ঢুকতেই দিল না। তারা বলল আমার এই সাদা দাগ নাকি ছোঁয়াচে, তাদের সন্তানদেরও হবে। আমি অনেক বোঝালাম এটা ছোঁয়াচে রোগ নয়, কিন্তু তারা তো শুধু একটা অজুহাত খুঁজছিল। অবশেষে পরিচিত লোকদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করলাম। যৌবনে পরিশ্রম করতে কষ্ট মনে হয়নি, কিন্তু এই বয়সে সবকিছু নতুন করে আবার শুরু করতে গিয়ে চোখে জল চলে আসে। আমার স্ত্রী বাড়িতে বড়ি, পাঁপড়, মুগের বড়া বানায়। আমি দোকানে আর বাড়ি বাড়ি গিয়ে সেগুলোই বিক্রি করি। কোনো রকমে দুমুঠো ভাত জোটে। এক শহরে থেকেও ছেলে কখনো আমাদের খোঁজ নেয় না। নাতি নাতনিদের মুখ দেখার জন্য মন কাঁদে। অনেকে থানায় অভিযোগ করতে বলেছিল, কিন্তু বলো তো, যার জন্য এত প্রার্থনা করেছি তার বিরুদ্ধেই কি মামলা করব? আমরা সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। হয়তো আগের জন্মের কর্মফল। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ছেলেটা যেন সুখে থাকে। কথাগুলো বলতে বলতে বৃদ্ধের চোখ ভিজে উঠল। দাদুর চোখেও জল এসে গেল। তারপর থেকে সে বৃদ্ধ যেন আমাদের পরিবারেরই একজন হয়ে গেল। এইভাবেই কেটে যেতে লাগলো টানা 2 বছর। কিন্তু এক সপ্তাহে সে আর এলো না। কাজল অস্থির হয়ে উঠল। বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল। অবশেষে 8-9 দিন পর সে এলো। মুখ ভর্তি আগোছালো দাড়ি, শরীর ভীষণ শুকিয়ে গেছে। এই কদিনে যেন আরো 10 বছর বয়স বেড়ে গেছে তার। উদ্বিগ্ন হয়ে কাজল ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে দাদু? কারণ জানার জন্য কাজল যেন অস্থির হয়ে উঠেছিল। বৃদ্ধ শান্ত গলায় বলল, আমার স্ত্রী আর নেই। আমার জীবনের সবচেয়ে বড় চিন্তাটা শেষ হয়ে গেল। সব সময় ভাবতাম আমি যদি আগে চলে যাই তাহলে ওর কি হবে। সেই দায়িত্বটা অন্তত শেষ করতে পেরেছি। এই কথাগুলো বলেই সে ধীরে ধীরে চলে গেল। তার মাত্র 2 দিন পর সেই বৃদ্ধ এই পৃথিবীকে চিরবিদায় জানালো। ঠিক তখনই 2 সন্তানের ঝগড়ার শব্দে কাজলের চিন্তায় ছেদ পড়ল। তারা 2 পাশে ঘুমিয়ে থাকা 2 সন্তান একে অপরের সঙ্গে ঝগড়া করছে। আমি মায়ের পাশে শোবো না, আমি শোবো। কাজল মনে মনে ভাবল, এমনই তো হয়। ছোটবেলায় সন্তানদের কাছে মা বাবাই পুরো পৃথিবী। এরাই বড় হয়ে আর বাবা মাকে দেখে না। কেউ আবার জীবন্ত অবস্থাতেই বাবা মাকে নরক যন্ত্রণা ভোগ করতে বাধ্য করে। একবার সে নিজের নিষ্পাপ ঘুমন্ত সন্তানদের মুখের দিকে তাকায়। আবার মনে পড়ে যায় জীবনের কঠিন বাস্তবতার সেই দৃশ্যগুলো, যেগুলো সে খুব কাছ থেকে দেখেছে। সারা রাত আর তার চোখে ঘুম এলো না। পরদিন সকালে সন্তানদের স্কুলে পাঠিয়ে সে দ্রুত সেই বৃদ্ধার কাছে পৌঁছে গেল। গিয়ে দেখল বৃদ্ধা আগের মতোই রাস্তার ধারে অসহায় হয়ে পড়ে আছে। এতদিনও কেউ তার খোঁজ নেয়নি। ঠান্ডায় তার পুরো শরীর কাঁপছে। দৃশ্যটা দেখে কাজলের চোখ ভিজে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে অ্যাম্বুলেন্স ডেকে বৃদ্ধার কাছে একটি হাসপাতালে ভর্তি করালো। সঠিক চিকিৎসা শুরু হলো। ধীরে ধীরে বৃদ্ধার শারীরিক অবস্থার উন্নতি হতে লাগলো। প্রতিদিন কাজল নিজের হাতে রান্না করা খাবার নিয়ে হাসপাতালে যেত এবং নিজের হাতে তাকে খাইয়ে দিত। বৃদ্ধা শুধু অপলক দৃষ্টিতে কাজলের দিকে তাকিয়ে থাকত, কিন্তু মুখে একটি কথাও বলতো না। হাসপাতাল থেকে ছাড়ার পর কাজল তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। কিন্তু বাড়িতেও বৃদ্ধা সারা দিন চুপচাপ এক কোণে বসে থাকতো। মাঝে মাঝে শুধু একটি নাম ধরে ডেকে উঠত, আমার মেয়ে, আমার মেয়ে। মনে হতো তিনি যেন কাজলের মধ্যে নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন। কাজল অনেক চেষ্টা করেও তার পরিবারের কোনো খোঁজ পেল না। অবশেষে সে সংবাদপত্রে বৃদ্ধার ছবি দিয়ে একটি খবর প্রকাশ করলো, যাতে তার পরিবারে কেউ তাকে চিনতে পারে। এরই মধ্যে চলে এলো দীপাবলি। সেদিন কাজল কিছু মিষ্টি আর নানান রকমের খাবার দাবার নিয়ে বৃদ্ধার কাছে গেল। মিষ্টি হাতে দিতেই বৃদ্ধা কাপা হাতে কাজলের মাথায় আশীর্বাদের স্পর্শ রেখে হাও মাও করে কেঁদে ফেলল। সুযোগ বুঝে কাজল আরবারও তার পরিবারের কথা জানতে চাইল। এবার আর বৃদ্ধা নিজেকে সামলাতে পারলেন না। বুকের ভেতরে জমে থাকা বছরের পর বছরের কষ্ট অশ্রুর সঙ্গে বেরিয়ে এলো। সে ধীরে ধীরে হারিয়ে গেল নিজের অতীতের স্মৃতিতে। একসময় তার ছোট্ট সংসারটাই ছিল তার পুরো পৃথিবী। স্বামী আর 2 সন্তানকে নিয়েই ছিল সুখের জীবন। কিন্তু হঠাৎই যেন কারোর কুদৃষ্টি পড়ল। স্বামী তাকে একা রেখে না ফেরার দেশে চলে গেল।
সেটা ছিল স্বামীকে হারানোর পর তার দ্বিতীয় দীপাবলি। দীপাবলি এলেই তার স্বামীর উৎসাহ দেখার মতো ছিল। এক সপ্তাহ আগেই শুরু হয়ে যেত প্রস্তুতি। হেসে বলতেন, তোমার কাজের মাসিকে ডেকে আনো, গুজিয়া, কচুরি, নানান নোনতা আর মিষ্টি সবার আগেই বানিয়ে রেখো। মেয়ে হোস্টেল থেকে বাড়ি ফেরার আগেই যেন সব প্রস্তুত থাকে। বাড়িতে ঢুকেই যেন উৎসবের গন্ধ পায়। শেষ পর্যন্ত স্বামীর জেদের কাছে হার মেনে সব আয়োজনই করতে থাকতো। তার স্বামী রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে মজা করে সবকিছু তদারকি করত। ডায়াবেটিসের জন্য সারা বছর চিনি ছাড়া চা খেলেও দীপাবলি এলে মিষ্টির লোভ সামলাতে পারত না। সাধারণত বিবাহিত নারীদের কালো শাড়ি পরা শুভ মনে করা হয় না, কিন্তু তার স্বামীর সবচেয়ে প্রিয় রং ছিল কালো আর লাল রঙের সংমিশ্রণের শাড়ি। সেই বছর ছেলে মেয়ে দুজনই চাকরি পেয়ে গিয়েছিল। ছেলে বাবার জায়গাতেই চাকরি পেয়েছে আর মেয়ে চাকরি করছে পুনেতে। পুজোর আগে থেকেই মেয়ে একের পর এক শাড়ি কুরিয়ারে পাঠাতে শুরু করলো। সঙ্গে কড়া নির্দেশ, মা সব শাড়ি সুন্দর করে রেডি করে রেখো, এবার পুজোয় এগুলোই পরবে। অষ্টমীর দিন সে যখন খাঁটি সিল্কের কালো শাড়ির প্যাকেট খুলল, তখন শাশুড়ি বলল, আজ সন্ধি পুজোতে এই নতুন শাড়িটাই পরে নাও, তোমার স্বামীর আত্মা খুব খুশি হবে। শাশুড়ির কথা মেনে কোনো ফলস পিকো না করিয়ে শাড়িটা পরে নিল। এরপর আরও 3টি শাড়ি এলো, সবগুলোর মধ্যেই কালো রঙের বিভিন্ন নকশা। মেয়েকে বকাবকি করলে মেয়ে হেসে বলতো, মা এগুলো আমি পাঠাইনি, বাবা তোমার জন্য যেমন শাড়ি পছন্দ করতো সেই কথা মনে করেই কিনেছি, তুমি চুপচাপ পরবে। এদিকে ছেলে বাজারে গিয়ে বাবার মতোই দামি কাঞ্জিবরম শাড়ি কিনতে শুরু করলো। মা অবাক হয়ে বললেন, এত দামি শাড়ি কেন? ছেলে মুচকি হেসে উত্তর দিল, বাবা যেমন প্রতি বছর তোমার জন্য সেরা শাড়িটাই কিনতো, তুমিও আজীবন সেভাবেই থাকবে, ওপরে বসে বাবা তোমাকে দেখে খুব খুশি হবে। দীপাবলির দিন মেয়েও বাড়ি ফিরল। ধনতেরাসের রাতে ছেলে নিজে স্টেশন থেকে বোনকে নিয়ে এলো। বাড়িতে ঢুকেই মেয়ে একটি ছোট্ট সুন্দর বাক্স বের করলো। তার ভেতরে ছিল একটি রূপোর ব্রেসলেট আর একটি আংটি। মায়ের হাতে আদর করে বলল, মা এটা আমার প্রথম বোনাসের টাকায় কিনেছি, এবার রূপোরটাই নাও, আগামী বছর সোনার কিনে দিব। মা একটু রাগ করে বললেন, অকারণে আমার জন্য এত খরচ করলি কেন? এই বয়সে এসব আর আমার মানায় না, নিজের জন্য কিছু কিনতে পারতিস। মেয়ে মায়ের হাত ধরে বলল, মা আগে যেমন সাজতে এখনো তেমনই সাজবে, সিঁদুর পরতে পারো না বলে কি বাবার পছন্দের সব কিছু ছেড়ে দেবে? বিমলা দেবী আনন্দে চোখের জল লুকিয়ে স্বামীর ছবির সামনে গিয়ে দাঁড়ালো। ভাই তখন বোনকে বলছিল, মনে আছে ছোটবেলায় বাবা অফিস থেকে দেরি করে ফিরলেই শুধু 1 কাপ চা খেয়ে আমাদের মোটরসাইকেলে তুলে বাজারে নিয়ে যেত, বলতো যা খুশি কিনে নাও। বোন হাসতে হাসতে বলল, আর মা দাম দেখে চোখ বড় বড় করে ইশারা করতো, এত দামি জিনিস কিনো না। কিছুক্ষণ চুপ থেকে সে আবার বলল, বাবা কখনো নিজের জন্য কিচ্ছু কিনতো না, কিন্তু আমাদের জন্য জামা কাপড়ের পাহাড় নিয়ে আসতো। আর আমরা যত দামি জিনিসই কিনি না কেন, বাবার উপার্জনের টাকায় কেনা জিনিসের আনন্দ আর কোথাও নেই। বিমলা দেবী ভাবলেন, তাদের বাবা সত্যিই রাজাদের মতো করে সন্তানদের সব ইচ্ছে পূরণ করত। স্বামীকে খরচ করতে বারণ করলে বলতো, আমি যদি একদিন না থাকি, আমার সন্তানরা যেন কোনোদিন বলতে না পারে বাবা আমাদের ইচ্ছে পূরণ করেনি, ওদের হাসি তো আমার উৎসব। সময় গড়িয়ে গেল, ছেলে মেয়েরও বিয়েও হয়ে গেল। বিমলা দেবী ছেলের সংসারে থাকতে শুরু করলো। আবারও দীপাবলি আসছে। একদিন শুধু তিনি শুনলেন তার পুত্রবধূ প্রীতি ফোনে নিজের মাকে বলছে, মা উৎসবের নাম শুনলে আমার ভয় লাগে, দীপাবলি শেষ না হতেই তো ছট পুজো, কত পরিষ্কার পরিচ্ছন্নতা, কত রান্না বান্না, এসবের জন্যই তো আলাদা থাকতে চেয়েছিলাম, ভেবেছিলাম সব বাজার নিজে কিনে আনবো, কিন্তু শ্বশুরমশাই মারা যেতেই শাশুড়িকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিল, কোনো রকমে ননদের বিয়েটা হয়েছে, এখন এই বুড়িকে আমার গলায় পাথর হয়ে ঝুলতে হচ্ছে, কে জানে কবে মরবে। ওপাশ থেকে প্রীতির মা কামিনী দেবী বলছিলেন, আমার তো মনে হয় না তোর শাশুড়ি এত সহজে মরবে, দেখিসনি তোর শ্বশুর একেবারে সুস্থ মানুষ হয়েও কত তাড়াতাড়ি চলে গেল, আর তোর শাশুড়ির এত অসুখ বিসুখ হয়েও এখনো দিব্যি বেঁচে আছে, তুই একা একা কেন এত খাটবি, তোর শাশুড়িকে দিয়ে সব কাজ করিয়ে নে,
আমি বলছি, দীপাবলির আগে ননদ নয়নকে ডেকে আন, তারপর ও আর তোর শাশুড়ি মিলে পুরো বাড়ি পরিষ্কার করবে। কাজ শেষ হলেই কোনো না কোনো অজুহাতে নয়নাকে আবার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিবি। প্রীতি হেসে বলল, ঠিকই বলেছ মা, এখন নয়নাকে ফোন করে বলছি মাকে দেখতে কয়েকদিনের জন্য চলে আসতে। তারপর একটু ইতস্তত করে বলল, কিন্তু যদি তোমার জামাই সব জানতে পারে? কামিনী দেবী হেসে বললেন, তুই একেবারে আমার মতোই সরল, অকারণেই ভয় পাস। এসব কথা শুধু তুই আর আমি জানি, জামাই জানবে কি করে? এতটুকু বলেই তিনি ফোন কেটে দিলেন। কিছুক্ষণ পরে প্রীতি আর তার শাশুড়ি বিমলা দেবীকে বলল, মা, নয়নাদি অনেকদিন আসেনি, কয়েকদিন জন্য ওকে ডেকে নাও না, তোমারও ভালো লাগবে। বিমলা দেবী বলল, মা, ওর আশা খুব কঠিন, পুরো সংসারের দায়িত্ব একাই সামলায়। প্রীতি ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি এমন বলছো যেন আমি কোনো সংসারই সামলাই না। তারপর আমি তো নিজের মায়ের জন্য সময় বের করি। অবশ্য সব মেয়ে একরকম হয় না, কেউ কেউ শুধু নিতে জানে। থাক, পরে আবার বলো না বউ ননদকে সম্মান করে না। বিমলা দেবী আর কিছু না বলে মেয়েকে ফোন করলো। মা, অনেকদিন তোকে দেখিনি, যদি পারিস একবার এসে যাস। নয়না বলল, মা, এই সপ্তাহে ও 2 দিন ছুটি আছে, শনিবার চলে আসবো, 2 দিন তোমার সঙ্গে থাকবো, কেমন? 1 সপ্তাহ পর নয়না বাপের বাড়ি এলো। প্রীতি চা জল খাবার দিয়ে আপ্যায়ন করলো যে বিমলা দেবী আর নয়না দুজনই অবাক হয়ে গেল। প্রীতি হেসে বলল, এভাবে কি দেখছো, যেন আমি তোমাদের জন্য কোনোদিন কিছুই করি না? নয়না হেসে বলল, না না বৌদি, তা কেন? তুমি এত কষ্ট করবে কেন? চাইলে আমি তোমাকে কাজে সাহায্য করতে পারি। প্রীতি বলল, না দিদি, তোমরা গল্প করো, আমি দুপুরে রান্না করি। কথাটা বলেই সে রান্নাঘরে ঢুকে মনে মনে ভাবলো কিভাবে এদের দিয়ে বাড়ির সব কাজ করানো যায়। পরদিন সকালে প্রীতি মাথায় ওড়না বেঁধে অসুস্থের মতো মুখ করে রান্নাঘরে এলো। বিমলা দেবী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বৌমা? প্রীতি দীর্ঘশ্বাস ফেলে বলল, কাল রাত থেকে মাথা ঘুরছে, অথচ বাড়িতে কত কাজ, কিভাবে যে সামলাবো বুঝতে পারছি না। বিমলা দেবী বললেন, কি এমন কাজ? প্রীতি বলতে শুরু করলো, সামনে পুজো, পুরো বাড়ি পরিষ্কার করতে হবে, পর্দা ধুতে হবে, মাকড়সার জাল ঝাড়তে হবে, রান্নাঘরে ঘষে মেজে পরিষ্কার করতে হবে, কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ নেই। ঠিক তখনই নয়না ঘর থেকে বেরিয়ে এসে বলল, বৌদি, তুমি একটু বিশ্রাম নাও, আমি আর মা সব পরিষ্কার করে নেব, আর রান্নার চিন্তা করবে না, আজ খাবার বাইরে থেকে অর্ডার করে দেব। প্রীতি কৃত্রিম সংকোচের ভান করে বলল, না না, তোমরা কাজ করবে কি করে, মা আবার কিছু মনে করবে। নয়না হেসে বলল, মা কিছুই মনে করবে না, তুমি যাও তো, বিশ্রাম নাও। প্রীতি মিষ্টি মুখে হাসি নিয়ে নিজের ঘরে চলে গেল। আর নয়না আর বিমলা দেবী সকাল থেকে রাত পর্যন্ত একের পর এক কাজ শেষ করতে লাগলো। রাত গভীর হয়ে গেল, তবুও প্রীতি ঘর থেকে বেরোলো না। বিমলা দেবী ক্লান্ত গলায় বললেন, মা, আর করিস না, আমি বুঝতে পারছি তোকে দিয়ে কাজ করানোর জন্যই ও তোকে ডেকেছে। নয়না মুচকি হেসে বলল, থাক না মা, ওর কাছে আমরা পর হতে পারি, কিন্তু আমার কাছে এই বাড়ি আর এই মানুষগুলোই তো নিজের। নিজের বাড়ির কাজ করতে লজ্জা কিসের? বিমলা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে বউদের কাছে নিজেদের মা বাবা আপন, কিন্তু শ্বশুর বাড়ির মানুষ পর হয়ে যায় কেন রে মা? নয়না মায়ের হাত ধরে বলল, এসব ভেবে মন খারাপ করো না, প্রায় সব কাজই শেষ হয়ে গেছে, শুধু পর্দাগুলো ধোয়া বাকি, কাল ভোরে উঠে সেগুলোও ধুয়ে দেব। তুমি এখন শুধু বিশ্রাম নাও, আমি রাতে রান্না করে দিচ্ছি। মনে মনে নয়না ভাবছিল, সবাই তো বাপের বাড়িতে এসে 2 দিন আরাম করে কাটায়, অথচ আমি এসেই শুধু কাজ করে চলছি। মায়ের জন্য এতটুকু কষ্ট কিছুই নয়। পরদিন ভোরে উঠে নয়না সব পর্দা ধুয়ে ফেলল। খাবার তৈরি করে চা হাতে নিয়ে ভাইয়ের ঘরের দরজায় কড়া নাড়তে ভেতর থেকে প্রীতির গলা ভেসে এলো, কি হয়েছে দিদি, সকাল সকাল দরজা ধাক্কাচ্ছ কেন? আজ তো ছুটির দিন, তোমার দাদা অন্তত একদিন শান্তিতে ঘুমা। নয়না শান্তভাবে বলল, সকাল 10টা বেজে গেছে, খাবার বানিয়ে রেখেছি, ভাবলাম চা দিলে তোমরা উঠে পড়বে। প্রীতি তাচ্ছিল্যের সুরে বলল, খাবার কি শুধু আমার জন্য বানিয়েছো? নিজের মা ভাই আর নিজের বাড়ির লোকেদের জন্যই তো বানিয়েছো, তাহলে এত বলে বেড়ানোর কি আছে? ঠিক তখনই বিনোদ বলল, নয়না, বাইরে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। নয়না হেসে বলল,
না দাদা, আগে মাকে বাইরে খাবার খাইয়ে দিই, তারপর আমাদেরও বেরোতে হবে। আর বৌদি, বাড়ির সব পর্দা আর সোফার কভার ধুয়ে রোদে দিয়েছি, শুধু শুকিয়ে গেলে তুলে নিবে। বিনোদ অবাক হয়ে বলল, তুই তো মাত্র 2 দিনের জন্য এসেছিলি, এত কাজ করার কি দরকার ছিল? নয়না মৃদু হেসে উত্তর দিল, এটা কি আমার নিজের বাড়ি নয়? নিজের বাড়ির কাজে আবার লজ্জা কিসের? কিছু বউ আছে যারা শুধু বাপের বাড়িকেই নিজের মনে করে, শ্বশুর বাড়িকে নয়। কিন্তু আমার কাছে 2 বাড়িই সমান। মাকে খাওয়িয়ে ওষুধ খাওয়িয়ে সবকিছু গুছিয়ে দিয়ে নয়না শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বিমলা দেবীর চোখ ভিজে উঠল, অথচ প্রীতি নিজের ঘর থেকে বেরিয়ে বিদায় জানাতেও এলো না। বিমলা দেবী কষ্টের সঙ্গে বললেন, দেখলি তো, আমি বলেছিলাম ও শুধু আমাদের দিয়ে কাজ করিয়ে নিতেই জানে। নয়না মায়ের হাত চেপে ধরে বলল, ছেড়ে দাও না মা, মানুষের ব্যবহারই তার পরিচয়, তুমি শুধু নিজের যত্ন নিও। এটুকু বলেই সে চলে গেল। পরদিন কামিনী দেবী ফোন করতে প্রীতি হাসতে হাসতে সব ঘটনা খুলে বলল। পাশের ঘরে বসে সব শুনছিল বিমলা দেবী। তার চোখে জল এসে গেল। তিনি ভাবলেন, এ কেমন বউ, নিজের বাপের বাড়ির মানুষই শুধু আপন, আর আমরা যেন কেউ নই। সময় গড়িয়ে চলল। প্রায় 10 দিন পর খবর এলো নয়নার শ্বশুর মারা গেছেন। এই খবর শুনে বিমলা দেবীর মন আরো ভেঙে গেল। সন্ধ্যায় প্রীতি এসে বলল, মা, এবার গুজিয়া, নিমকি আর মিষ্টিগুলো বানাতে হবে। বিমলা দেবী বিস্মিত হয়ে বলল, তুমি কি বলছো বৌমা? নয়নার শ্বশুর মারা গেছে, ওদের বাড়ির লোকের শোকের পরিবেশ, এমন অবস্থায় আমরা কিভাবে উৎসব করি? প্রীতি বিরক্ত হয়ে বলল, মরেছে তো ওর শ্বশুর, আমার নয়, আমি কেন উৎসব করব না? তাছাড়া কতদিন হয়ে গেছে, আর বাজারের মিষ্টির দাম কত জানো? এমনিতেই তোমাদের জন্য কত খরচ হয়, এখন আবার ছেলের পকেটও খালি করবে। কথাগুলো শুনে বিমলা দেবী চুপচাপ রান্নাঘরে ঢুকে পড়লেন। প্রীতি সব উপকরণ বের করে কিছুক্ষণ পাশে বসে রইল, আর তারপর অজুহাত দেখিয়ে ঘরে সরে গেল। একাই বিমলা দেবী নিমকি, গুজিয়া আর অন্যান্য সবকিছু তৈরি করলো। শেষে বলল, বৌমা, গুজিয়া একা বানানো যায় না, একটু এসে সাহায্য করো। প্রীতি ঠান্ডা গলায় বলল, আমি তো কারোর সাহায্য চাই না। কি কপাল, নয়না দিদির শ্বশুর না হয় দীপাবলির পর মারা যেত, তাহলে দিদি এসে তোমাকে সাহায্য করতে পারতো। তুমি বানিয়ে রাখো, আমি পরে ভেজে নেব। দীপাবলির দিন প্রীতি সুন্দর করে সব মিষ্টি থালায় সাজিয়ে রাখলো। বিমলা দেবী সেগুলোর দিকে তাকাতেই প্রীতি কঠোর গলায় বলল, খবরদার, আমাকে না বলে একটা মিষ্টিও খাবে না। তোমার ডায়াবেটিস আর কোলেস্ট্রল আছে, তোমার জন্য আলাদা করে একটু বাতাসে রেখে দিয়েছি, সেটাই খেয়ে মিষ্টি মুখ করবে। এতটুকু বলে সে প্রতিবেশীদের মিষ্টি মুখ করাতে বেরিয়ে গেল। কয়েক মাস কেটে গেছে। নতুন বছর আসতে আর বেশি দেরি নেই। একদিন কামিনী দেবীর ফোন এলো। তিনি জানালেন, প্রীতির বাবার শরীর খুব খারাপ। সন্ধ্যায় প্রীতি এসে বলল, মা, কয়েকদিনের জন্য আমি বাপের বাড়ি যেতে চাই, তুমি বাড়িটা দেখে রেখো। বিমলা দেবী স্নেহ ভরে বললেন, যাও মা, তবে তাড়াতাড়ি ফিরে এসো, নতুন বছর আসছে, বাড়িতে তো প্রতি বছর পুজো হয়। এ কথা শুনে প্রীতি রাগে ফেটে পড়ল। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বাবা অসুস্থ, আর তোমার মাথায় শুধু পুজো? তোমার মেয়ে শ্বশুর মারা গেলে তুমি শোক পালন করো, আর আমার বাবা অসুস্থ হলে উৎসবের চিন্তা করো। এই বাড়িতে থাকতে চাইলে নিজের সীমা বুঝে চলো, নইলে একদিন তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। বিনোদ সঙ্গে সঙ্গে বলল, প্রীতি, মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? প্রীতি রাগে চিৎকার করে উঠল, তোমার মা পুরো বুড়িয়ে গেছে, এখন ওর কোনো কথারই আর ঠিক নেই। বিড়বিড় করতে করতে প্রীতি বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। বিনোদ মায়ের দিকে তাকিয়ে বলল, মা, ওর কথায় মন খারাপ করো না, তুমি তো জানো ও খুব রাগী স্বভাবের। বিমলা দেবী শান্ত গলায় বলল, বাবা, একটা কথা রাখবি? বলো মা। আমাকে সত্যি গ্রামে পৌঁছে দে, সেখানে আমার নিজের বাড়ি আছে, জমি জমা আছে, কোনো কিছুর অভাব নেই। তোর বাবার সঙ্গে যতদিন সেখানে ছিলাম খুব সুখে ছিলাম। আমি এখানে নিজেকে ভীষণ একা মনে করি। শুধু একটা কথা মনে রাখিস, তোর বোন তো এই শহরেই থাকে, মাঝে মাঝে ওর সঙ্গে দেখা করিস। কথা বলতে বলতে তার চোখ ভিজে উঠল। বিনোদ অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বিমলা দেবী দৃঢ় কণ্ঠে বললেন, তুই যদি সত্যি আমাকে সুখে দেখতে চাস, তাহলে আমাকে গ্রামেই রেখে আয়, সেখানে কম টাকায় হলেও সম্মানের সঙ্গে বাঁচতে পারবো।
শেষ পর্যন্ত ছেলে বলল, ঠিক আছে মা, প্রীতি ফিরে আসুক, তারপর তোমাকে গ্রামে পৌঁছে দেব। 4 দিন পর প্রীতি বাড়ি ফিরল। ঘরে ঢুকেই দেখলো বিমলা দেবী সব জিনিসপত্র গুছিয়ে রাখা। সে অবাক হয়ে স্বামীকে জিজ্ঞাসা করলো, এ কি, কোথাও যাওয়ার প্রস্তুতি চলছে নাকি? বিনোদ বলল, মা গ্রামে যেতে চায়, এখানে তোমাদের দুজনের মধ্যে সবসময় অশান্তি হয়, তাই ভাবছি মাকে গ্রামেই রেখে আসবো। প্রীতি যেন রেগে আগুন হয়ে উঠল। তোমার মাথা খারাপ হয়ে গেছে? মা যদি চলে যায় তাহলে বাড়ির সব কাজ আমাকে করতে হবে। বিনোদ কঠিন গলায় বলল, তাহলে তুমি শুধু কাজ করানোর জন্যই মাকে এখানে রাখতে চাও? প্রীতি এবার আসল কথা বলল, তুমি কিছুই বোঝো না। মা যদি গ্রামে যায় তাহলে গ্রামের লোক আর তোমার বোন মিলে মাকে আমাদের বিরুদ্ধে উস্কে দেবে। সব জমিজমা বাড়িঘর তোমার বোনের নামে লিখে দেবে, নইলে যারা সেবা করবে তাদের দিয়ে দেবে। তখন আমাদের কিছুই থাকবে না। নিজের সন্তানদের ভবিষ্যতের কথাটা একটু ভাবো। এতদিন যা যত্ন করেছি, এবার নিজের কথাও ভাবো। লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয়। প্রীতির কথা বিনোদের মনেও লোভের বীজ জন্ম নিল। সে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি গ্রামে গিয়ে কি করবে? তোমার দেখাশোনা কে করবে? যদি কিছু হয়ে যায় তখন আত্মীয় স্বজন উল্টো আমাদেরই দোষ দেবে। বিমলা দেবী একবার বৌমার মুখের দিকে তাকিয়ে সব বুঝে গেলেন। ধীরে বললেন, বাবা, একটু আগেই তো তুই আমার সঙ্গে একমত ছিলি, হঠাৎ কি বদলে গেল? প্রীতি সঙ্গে সঙ্গে বলল, না মা, তোমাকে আমরা একা কোথাও পাঠাতে পারি না, যেখানে তোমাকে দেখাশোনা করার কেউ থাকবে না। বিমলা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু এখানে আমার মন একদম বসছে না, যেখানে নিজেকে খাঁচায় বন্দি পাখির মতো মনে হয়। প্রীতি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমরা এমন একটা জায়গার ব্যবস্থা করব যেখানে তোমার ভালো লাগবে। 2-3 দিন অপেক্ষা করো, সব ঠিক হলেই জানিয়ে দেব। কথা শেষ করে সে নিজের ঘরে চলে গেল। বিমলা দেবীর মনে সন্দেহ জাগল। তিনি ভাবলেন, বৌমা তো সবে বাপের বাড়ি থেকে ফিরছে, নিশ্চয়ই ওর মাথায় নতুন কোনো পরিকল্পনা চলছে। সেই রাতে বিনোদ জিজ্ঞাসা করল, মাকে কোথায় পাঠাবে? প্রীতি ঠান্ডা গলায় বলল, নয়নার বাড়িতে তো ওর শাশুড়ি থাকেন, সেখানে পাঠানো যাবে না, তার চেয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। তবে তার আগে জমি আর বাড়ির সব কাগজে সই করিয়ে নেব, পরে যেন কোনো ঝামেলা না হয়। তারপর প্রতারণা করে বিমলা দেবীর কাছ থেকে সব কাগজে সই করিয়ে নেওয়া হলো। রাতে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করা হলো। এরপর গভীর রাতে এক নির্জন জঙ্গলে তাকে ফেলে রেখে ছেলে বউ ফিরে এলো। চোখ খুলতে বিমলা দেবী দেখলেন তিনি একা, চারিদিকে শুধু অন্ধকার আর জঙ্গল। সেদিনে সেই ভয়াবহ আঘাতেই তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। এতটুকু বলেই বিমলা দেবী কান্নায় ভেঙে পড়ল। কাজল তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। পরদিন সকালে নয়না খবরের কাগজে মায়ের ছবি দেখে স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। খবর দেওয়া ঠিকানায় ছুটে গিয়ে মাকে সামনে পেতেই দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নয়না কাজলের প্রতি কৃতজ্ঞতায় মাথা নত করল। তারপর মাকে নিজের বাড়িতে নিয়ে গেল। মায়ের সঙ্গে যা হয়েছে তার বিচার পাওয়ার জন্য সে দাদা ও বৌদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল। সব খবর শুনে বিনোদ আর প্রীতির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা কোনোদিন ভাবতেই পারেনি এতদিন চুপ করে থাকা এক মা এমন সাহসী সিদ্ধান্ত নিতে পারে। প্রীতি তাড়াতাড়ি নিজের সন্তানদের বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে দেখে বিমলা দেবী বারান্দায় বসে আরো কয়েকজন বৃদ্ধার সঙ্গে হাসি আড্ডায় মেতে আছেন। প্রীতি বিরক্ত হয়ে বলল, মা, এ আবার কেমন ছেলে মানুষই, কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে এসেছো, এখানে আবার দিব্যি আনন্দ করছো। শুনেছি বুড়ো বয়সে মানুষের ভীমরুতি ধরে, কিন্তু তোমার তো বুদ্ধিটাই নষ্ট হয়ে গেছে। চারপাশে থাকা মহিলারা ক্ষুব্ধ হয়ে উঠলেন। একজন বললেন, হে ভগবান, কেউ নিজের শাশুড়ির সঙ্গে এভাবে কথা বলে? আরেকজন বলল, এখানে যদি এমন ব্যবহার করে তাহলে বাড়িতে একা পেলে কি করতো কে জানে। বিনোদ মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তোমার কাছে এমন ব্যবহার আশা করিনি। বিমলা দেবী উঠে দাঁড়িয়ে ছেলেকে সজোরে একটি চড় মারল। বলল, আমিও তোকে নিয়ে এমনটা কখনো ভাবিনি। বিনোদ হতভম্ব হয়ে বলল, তুমি কি বলতে চাইছো? বিমলা দেবী বজ্রকণ্ঠে বললেন, তোমরা আমার সব সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে জঙ্গলে ফেলে এসেছিলে, অথচ এক অচেনা মেয়ে আমাকে নতুন জীবন দিয়েছে।
প্রীতি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ওসব সবাই সম্পত্তির লোভেই করেছে। নিশ্চয়ই তোমার সম্পত্তির লোভ আছে। আর একটা কথা জেনে রাখো, আমাদের না জানিয়ে তুমি কাউকে কিচ্ছু দিতে পারবে না। কথা শেষ হতেই বিমলা দেবী এবার বৌমার গালে সজোরে একটি চর কষালেন। তুমি কে আমার সম্পত্তি দাবি করার? যে নিজের বাপের বাড়ির মানুষকে শুধু আপন ভাবে আর শ্বশুর বাড়ির মানুষকে পর মনে করে, তারা এই সম্পত্তির কোনো অধিকার তার পাওয়ার যোগ্য নও। যাও, তোমার বাপের বাড়ির কাছেই যাও, সেখানে নিশ্চয়ই তোমার মতো লোভী মানুষদেরই কদর আছে। তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন, শোন বিনোদ, যে নিজের কর্তব্য পালন করে অধিকারও তারই প্রাপ্য। প্রীতি উত্তেজিত হয়ে বলল, তুমি কি বলতে চাইছো? বিমলা দেবী শান্তভাবে বললেন, স্পষ্ট করেই বলছি, যতদিন আমি বেঁচে আছি আমার সব সম্পত্তির মালিক আমি নিজেই। আমার মৃত্যুর পর জমি জায়গার অর্ধেক অংশ আমার মেয়ে নয়না পাবে। প্রীতি তাড়াতাড়ি প্রশ্ন করল, আর এই বড় বাড়িটা? বিমলা দেবী বললেন, এই বাড়িটা আমি আমার মেয়ের নামে লিখে দেব। আমার মৃত্যুর পর এখানে অসহায় বৃদ্ধদের একটা আশ্রম তৈরি হবে। প্রীতি চিৎকার করে বলল, বাহ, মেয়েকে জমি বাড়ি সব দিয়ে দিলে, আমাদের জন্য কিছুই রাখলে না। বিমলা দেবী দৃঢ় কণ্ঠে বললেন, নির্লজ্জ মেয়ে, সারা বছর ফসল বিক্রির টাকা কে রাখতো? তুমি তো। এখন আবার সম্পত্তির ভাগ চাইছো? এখান থেকে বেরিয়ে যাও, আর আমার সব সম্পত্তি ফিরিয়ে দাও, না হলে সোজা জেলে যাবে। ছেলে আর বউ তখন দুজনেই হাত জোড় করে মায়ের কাছে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু বিমলা দেবী আর তাদের ক্ষমা করলেন না। সেখান থেকে তিনি উঠে চলে গেলেন। বিনোদ মাথা নিচু করে প্রীতির হাত ধরে বলল, চলো, অতিরিক্ত লোভের পরিণতি এটাই হয়। তোমার লোভের কথা শুনে আজ সব হারালাম আমি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তাদের সব সম্পত্তি ফিরিয়ে দিতে হলো। খালি হাতে বাড়ি ফিরতে হলো ছেলে বউকে। অন্যদিকে কাজল আর বিমলা দেবীর সম্পর্ক তখন সত্যিকারের মা মেয়ের সম্পর্কে পরিণত হয়েছে। বৌমা, ও বৌমা, দরজাটা খুলবে? আমাকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবে? কি ঘুম! কুম্ভকর্ণ এত ঘুমোয় না। আজকালকার বউরা বিছানায় এমন লেপ্টে থাকে যে শাশুড়ির ডাক কানেও তোলে না। তীর্থযাত্রা থেকে ফিরে দরজার সামনে দাঁড়িয়ে বিরক্তি আর ক্লান্তিতে বারবার চিৎকার করছিলেন জানকী দেবী। এদিকে নীলিমা সারাদিনের অসংখ্য কাজ সামলাতে সামলাতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছিল। চোখ দুটো ঘুমে ভারী হয়ে আসছিল। ছোট্ট মেয়ে রিঙ্কিকে ঘুম পাড়াতে গিয়ে কখন যে নিজেও গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল সে নিজেই টের পায়নি। বাইরের হাঁক ডাক কিছুই তার কানে পৌঁছচ্ছিল না। অন্যদিকে সময় যত গড়াচ্ছিল জানকী দেবীর রাগ ততই বাড়ছিল। হঠাৎ দরজায় একের পর এক জোরে ধাক্কার শব্দে নীলিমার ঘুম ভেঙে গেল। সে আতঙ্কে লাফিয়ে উঠে দৌড়ে দরজার কাছে গেল। আসছি মা, এক্ষুনি আসছি। রিঙ্কিকে ঘুম পাড়িয়ে একটু শুয়েছিলাম, কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারিনি। রিঙ্কি নীলিমার 7-8 মাসের ছোট্ট মেয়ে। ঘরে ঢুকে জানকী দেবী কড়া গলায় বললেন, তোমার কি একটু লজ্জা নেই বৌমা? আমি তো পরিষ্কার বলেই গিয়েছিলাম বাসে ফিরতে ফিরতে রাত 12টা-1টা বাজবে। এত তাড়াতাড়ি কে ঘুমোয় যখন জানোই শাশুড়ি বাড়ি ফিরবে? সকাল থেকে কিছুই খাইনি, তার উপরে এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হলো। তারপর আঁচল ঠিক করতে করতে বললেন, আগে আমি হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেই, তুমি তাড়াতাড়ি আমার জন্য গরম গরম খাবার দাও। সারাদিনের সফরে পেট একেবারে খিদেই জ্বলছে। চারিদিকে তাকিয়ে আবার জিজ্ঞাসা করলেন, আর আমার মেয়ে জামাই এরা কোথায়? নীলিমা শান্ত গলায় বলল, মা, বাড়ির এত কাজ ছিল যে নিঃশ্বাস নেওয়ারও সময় পাইনি। তুমি তো তীর্থে চলে গেলে আর বাড়ি দেখাশোনার নামে দিদি আর জামাইকে এখানে রেখে গেলে। আমি একা কত কাজ করব মা? আমারও তো শরীর আছে, তার উপর ছোট্ট রিঙ্কিকেও সামলাতে হয়। ওকে কোলে নেওয়ার মতো তো কেউ নেই। তার উপর আবার জামাইয়ের জন্য সময় মতো তার পছন্দ মতো গরম গরম খাবারও বানাতে হয়। কথা শেষ হতেই জানকী দেবী রেগে আগুন হয়ে উঠলেন। থাক থাক, এসব বড় বড় কথা শুধু তোমাদের মতো বউদের মুখেই মানায়। আমাদের সময়ে আমি সারা দিন ছুটে ছুটে কাজ করতাম, 100 মজুরের কাজ করতে পারতাম, আর তুমি মাত্র 1 সপ্তাহ একটু বেশি কাজ করেই কান্নাকাটি শুরু করে দিলে। তারপর আরো উঁচু গলায় বললেন, শোনো, আমার মেয়ে জামাই বাড়িতে থাকলে বাড়িটা ভরা ভরা লাগে। ওরা থাকলে বাড়ির খবরও পাই, কোনো চিন্তা থাকে না।
তাই ওদের এখানে রেখে যাই। এখন আর তর্ক করো না, তাড়াতাড়ি খাবার দাও। ঠিক তখনই ভেতর থেকে আওয়াজ এলো, আরে মা, তুমি এসে গেছো? জানুকি দেবী বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ রে, কতক্ষণ ধরে দরজা পিটিয়ে যাচ্ছি আর বৌমা নিশ্চিন্তে নাক ডেকে ঘুমোচ্ছে। তার উপর ফোনের ব্যাটারিও শেষ হয়ে গিয়েছিল। নীলিমা সঙ্গে সঙ্গে বলল, দিদি, তুমি তো জেগেই ছিলে, তুমি দরজাটা খুলে দিলেই তো পারতে। ননদ চুল ঠিক করতে করতে হেসে বলল, ওহ বৌদি, আমি তো ওর সঙ্গে সিনেমা দেখছিলাম, দরজার শব্দ শুনতেই পাইনি। রাগ আর ক্লান্তি বুকের ভেতরে চেপে নীলিমা চুপচাপ রান্নাঘরে চলে গেল। সে মনে মনে ভাবল, ভালোই হয়েছে, আগে থেকেই দুটো আলু ফুলকপির পরোটা ক্যাসারোলে তুলে রেখেছিলাম। শাশুড়ি মাকে তো আমি খুব ভালো করেই চিনি, উনি না খেয়ে ঘুমোবেন এমন ঘটনা বোধহয় ইতিহাসেও নেই। ঘুরে বেড়ানো, বান্ধবীদের সঙ্গে আড্ডা, কখনো মেয়ে জামাইকে নিয়ে বেড়াতে যাওয়া, এসবই তার সময় কাটে। আর আমি বিয়ে করে আসার পর থেকেই যেন পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধেই তুলে দিয়েছেন। কিন্তু ক্যাসারোলের ঢাকনা খুলতেই নীলিমা যেন স্তব্ধ হয়ে গেল। এ কি, ভেতরে একটাও পরোটা নেই। সে তাড়াতাড়ি ফ্রিজ খুলল। চাটনি নেই, তরকারি নেই, রায়তাও নেই, এমনকি বিস্কুট, নোনতা, সব ধরনের স্ন্যাক্সও উধাও। যেন বাড়িতে একটা নয়, অসংখ্য ইঁদুর ঢুকে সাফ করে দিয়েছে সব। রাগ সামলে বাইরে এসে নীলিমা বলল, দিদি, এখানে আমি মার জন্য খাবার আলাদা করে রেখে দিয়েছিলাম, সব কোথায় গেল? তুমি কি আবারও খাবারগুলো খেয়ে ফেলেছ? ননদ টিভির রিমোট ঘোরাতে ঘোরাতে হেসে বলল, আরে বৌদি, আমরা কেন খাবো, নিশ্চয়ই ইঁদুর খেয়ে ফেলেছে। নীলিমা এবার আর নিজেকে সামলাতে পারল না। ইঁদুর খেয়েছে নাকি সিনেমা দেখতে দেখতে তোমরাই পুরো ক্যাসারোল খালি করে দিয়েছ? কথাটা শুনেই জানুকি দেবী রেগে উঠে বললেন, বৌমা, আমার মেয়ে আর জামাই যদি খেয়েও থাকে তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? খিদে পেয়েছিল তাই খেয়েছে, এখন তাড়াতাড়ি আমার জন্য দুটো পরোটা বানাও, আর সঙ্গে দই আর আচার দিও। এত সব কথা বলো না, জামাই যদি এসব শোনে তো কি ভাববে? মনে করবে তার খাওয়া নিয়েও হিসাব রাখা হচ্ছে। মাথা চেপে ধরে নীলিমা ক্লান্ত গলায় বলল, মা, সকাল থেকে আমার মাথাটা খুব ব্যথা করছে, রিঙ্কিরও শরীরটা ভালো নেই, সারা রাত ও কেঁদেছে, আমি একটুও ঠিকমতো ঘুমোতে পারিনি। তুমি তো জানো আমার মাইগ্রেনের সমস্যা আছে। জানুকি দেবী বিরক্ত হয়ে বললেন, এবার আর আমার মাথা খেও না, সকাল হলে আমরা ছেলে উঠবে, তখন ওর কাছে তোমার নামে সব অভিযোগ করব। নীলিমাও এবার চুপ করে থাকার মানুষ নয়। হ্যাঁ, অবশ্যই করবে, অভিযোগ করা ছাড়া আর কি বা পারো। জানুকি দেবী রেগে লাল হয়ে গেলেন, তোমার জিভটা খুব বেড়ে গেছে, বেশি কথা না বলে চুপচাপ রান্না করে আর আমাকে খেতে দাও, আমি তোমার শাশুড়ি। মুহূর্তের মধ্যেই তিনি আদুরে গলায় নিজের মেয়ের দিকে ফিরে বললেন, এই দেখ তো, তোর আর জামাইয়ের জন্য কত সুন্দর সুন্দর উপহার এনেছি। রানী খুশিতে লাফিয়ে উঠল, ও মা, সত্যি? দেখাও তো। তারপর নীলিমার দিকে তাকিয়ে বলল, বৌদি, মার জন্য যখন পরোটা বানাচ্ছ তখন আমার জন্য 2-4টে বানিয়ে দিও, আমারও খুব খিদে পেয়েছে। আর হ্যাঁ, সঙ্গে 1 কাপ চা আর ওর জন্য 1 কাপ কফিও করে দিও। সিনেমা দেখতে দেখতে কিছু খাওয়ার মজাই আলাদা। নীলিমা তিক্ত হেসে বলল, অবশ্যই দিদি, এটা তো বাড়ি নয়, হোটেল, তাই না? আমি তো এই বাড়ির বউ না, 24 ঘন্টার রাঁধুনি, বুঝতে পারি না, সবার অর্ডারই তো আমাকে পূরণ করতে হবে। রাগে ক্ষোভে কথাগুলো বলতে বলতে সে তাড়াতাড়ি আটা বেলে পরোটা বানাতে শুরু করলো। ঠিক তখনই ছোট্ট রিঙ্কি কেঁদে উঠল, মা, মা। নীলিমা পিছন ফিরে তাকালো, কিন্তু তার দুহাত আটা লেগে আছে। এমন সময় ঘর থেকে বেরিয়ে এলো তার স্বামী মনোজ। নীলিমা, এটা কি হচ্ছে? কাল ভোরেই অফিসের কাজে বেরোতে হবে, আর তুমি একটা বাচ্চাকেও সামলাতে পারলে না। দেখো কি জোরে কাঁদছে, আমার ঘুমটাই নষ্ট করে দিল। এবার নীলিমা আর নিজেকে ধরে রাখতে পারল না। মনোজ, মা এই মাত্র ফিরেছে, আমি ওর জন্য রান্না করছি, আর তুমি আমার কাছে কি আশা করছো? আমি কি একসঙ্গে সব কাজ করতে পারি? আমারও ঘুম হয়নি, মাথা ফেটে যাচ্ছে। এরই মধ্যে জানকী দেবী আবার কথার মাঝে ঢুকে পড়লেন, বৌমা, তোমার শুধু অজুহাতি চাই, আমরা তো বাচ্চাকে কোলে নিয়েই রান্নাঘরে কাজ করতাম, সব কাজ একসঙ্গে সামলাতাম, আর আজকালকার বউরা দুটো পরোটা বানিয়ে এমন ভাব দেখায় যেন পাহাড় ভেঙে ফেলেছে।
আমাদের সময় তো গ্যাস ট্যাস ছিল না, কাঠের চুলোয় ধোঁয়ার মধ্যে চোখ লাল করে রান্না করেছি, তবুও কারোর কাছে কোনোদিন অভিযোগ করিনি। আর এখন গ্যাস, ফ্রিজ, মিক্সার সব কিছু থাকা সত্ত্বেও এরা নাকি খুব ক্লান্ত। শাশুড়ির প্রতিটি কথাই যেন নীলিমার হৃদয়ে ছুরির মতো বিচ্ছিল। মনোজ মায়ের পা ছুঁয়ে প্রণাম করে বলল, মা, আমি এখন ঘুমোতে যাচ্ছি, কাল ভোরে 5টায় অফিসের কাজে বেরোতে হবে। এই বলে সে ঘরে চলে গেল। জানকী দেবী আরামে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। আর নীলিমা সব বাসন মাজা শেষ করে যখন বিছানায় শুলো, তখনই মনে পড়ল ভোরে মনোজের টিফিনও তৈরি করতে হবে। এদিকে রিঙ্কি একটানা কেঁদেই চলেছে। সারা রাত নীলিমার চোখে আর ঘুম এলো না। একটু চোখ লেগে এলে রিঙ্কি কেঁদে উঠত। সে তাড়াতাড়ি মেয়েকে কোলে তুলে আদর করত, দোলাতো, শান্ত করার চেষ্টা করত, শুধু এই ভেবে যেন মনোজের ঘুম না ভাঙে। সেই রাত নীলিমা ঘুমিয়ে নয়, প্রায় জেগেই কাটিয়েছিল। মোটে 2-1 ঘন্টা পরই আবার উঠে রান্নাঘরে গিয়ে মনোজের টিফিন তৈরি করতে শুরু করলো। সকালে মনোজ টিফিন নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যেতেই হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। পাখা বন্ধ, এসি বন্ধ। গরমে সবার ঘুম ভেঙে গেল। রানী আর তার স্বামী ঘর থেকে বেরিয়ে চিৎকার করে বলল, মা, এটা কি হলো? হঠাৎ বিদ্যুৎ চলে গেল কেন? পাশের বাড়িতে তো বিদ্যুৎ আছে। জামাইও কটাক্ষ করে বলল, মনে হয় বিল জমা দেওয়া হয়নি। জানকী দেবী সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, কি বৌমা, বিদ্যুতের বিল সময় মতো জমা করনি নাকি? নীলিমা শান্ত গলায় বলল, মা, ও আমাকে 1 সপ্তাহ আগেই বলেছিল বিল জমা দিতে, কিন্তু এত কাজের চাপে যেতে পারিনি, তারপর ভুলেই গিয়েছিলাম। শুনে জানকী দেবী আরও ক্ষেপে উঠলেন, তুমি একটা কাজও ঠিক মতো সামলাতে পারো না, কি একখানা বউ পেয়েছি রে বাবা। নীলিমার গলায় এবার অসহায়তা স্পষ্ট। আমি একা আর কি কি করব বলো? বাচ্চা সামলাবো, সংসার সামলাবো, তোমার মেয়ে জামাই সেবা করব, নাকি বিদ্যুতের বিল জমা দিতে যাব? তার উপর 2 দিন ধরে কাজের লোকও আসছে না। মাথা চেপে ধরে সে আবার বলল, এখন তো মাত্র সকাল 6টা, 2-3 ঘন্টা পর গিয়ে বিলটা জমা দিয়ে আসবো। এমনিতেই মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। জানকী দেবী ঠান্ডা গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ জানি তোমার মাইগ্রেন আছে, কিন্তু আমাদের কি হবে? আমাদেরও তো গরমে ঘুম নষ্ট হয়ে গেল। নীলিমা আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের ঘরে চলে গেল। সে ভীষণ ক্লান্ত ছিল, কিন্তু প্রচণ্ড গরমে কারোর চোখেই আর ঘুম আসছিল না। কোনো রকমে সময় কেটে গেল। সকাল 10টা নাগাদ নীলিমা তাড়াতাড়ি তৈরি হয়ে বিদ্যুতের বিল জমা দিতে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই জানকী দেবী ডাক দিলেন, বৌমা, এত তাড়া কিসের? আগে কিছু খাবার বানিয়ে দিয়ে যাও। আমাকে দেখতে পাশের বাড়ির 4-5 জন মহিলা এসেছে। নীলিমা বলল, মা, আমার শরীরটাও ভালো নেই। গরমে রিঙ্কি সারাক্ষণ কাঁদছিল, অনেক কষ্টে অল্প ঘুমিয়েছে। তোমরা একটু কষ্ট করে কিছু বানিয়ে নাও, আমি বিল জমা দিয়ে আসছি। তারপর ননদের দিকে তাকিয়ে বলল, দিদি, সব তরকারি রান্না করা আছে, শুধু পরোটাগুলো সেঁকে নিলেই হবে। এই বলে নীলিমা বাড়ি থেকে বেরিয়ে গেল। নীলিমা বেরোতেই রানী মুখ বাঁকিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এই তোমার বউ? বাড়িতে বড় ননদ আছে, জামাই আছে, অতিথি আছে, ড্রয়িং রুমে পাড়ার মহিলারা বসে আছে, তবুও ওর কোনো ভদ্রতা নেই। অন্তত একবার চা খাওয়ার কথা তো জিজ্ঞাসা করে যেতে পারতো, কিন্তু না, ইচ্ছে করেই চুপচাপ বেরিয়ে গেল, যাতে রান্নাটা করতে না হয়। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, আজকাল তো সবই অনলাইনে বিল দেওয়া যায়। রানী বলল, মা, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু বৌদি তো বলেছিল সার্ভার ডাউন, তাই নাকি নিজে গিয়ে বিল জমা দিতে হবে। রানী ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, শাশুড়ি বলল, মা, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু বৌমা তো বলেছিল সার্ভার ডাউন, তাই নাকি নিজে গিয়ে বিল জমা দিতে হবে। রানী ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, সত্যি মা, তুমি কি সরল। এসবই তো ওর অজুহাত, রান্না না করার জন্য এসব নাটক, তাই সুযোগ পেয়ে বেরিয়ে গেছে। আমি হলে নিজের জন্য অনলাইনে খাবার অর্ডার করে নিতাম, আমার তো গরম গরম টাটকা খাবার ছাড়া চলেই না। জানকী দেবী বিরক্ত গলায় বললেন, আমি তো এতদিন ধরে বাইরের খাবারই খেয়ে আসছি, তাতেই পেট খারাপ হয়ে গেছে। বৌমা ফিরলে কিছু রান্না হবে। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, আজ ওরকে ফিরতে দাও, এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। বাড়িতে আসার পর থেকেই নিজেকে যেন এই বাড়ির মালকিন মনে করে। হঠাৎ পুরনো কথা মনে পড়তেই
আরও ক্ষেপে বললেন, সব দোষ ওই বুড়ি শাশুড়ির। ওই এই মেয়েটাকে পছন্দ করে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। নিজে তো মরে গেল, আর মরার আগে আমার জন্য এই বড় ঝামেলা রেখে গেল। কি এমন গুণ দেখেছিল ওর মধ্যে কে জানে। না কোনো পণ দিয়েছে, না ভালো আছে সংস্কার। রানী তাতে আরও আগুনে ঘি ঢেলে বলল, একদম ঠিক বলেছ মা। ঠাকুমাও না কোথা থেকে একটা গেঁয়ো মেয়েকে তুলে এনে আমাদের বাড়ির বউ করে দিল। মা মেয়ে দুজনে বসে নীলিমার নামে একের পর এক নিন্দা করতে লাগলো। জানকী দেবী বললেন, রানী, আমার অপমান আমি সহ্য করতে পারি, কিন্তু আমার জামাইয়ের অপমান আমি কোনো দিন সহ্য করব না। রাগে তিনি পুরো ড্রয়িং রুমে পায়চারি করতে লাগলেন। একদিকে প্রচণ্ড খিদে, অন্যদিকে তীব্র রাগ, আর সব রাগটাই যেন বৌমার উপরে উগড়ে দেওয়ার অপেক্ষা। রানী আর তার স্বামীও মুখ গোমড়া করে বসেছিল। পুরো বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন বড় করে ঝড় আসতে চলেছে। এদিকে নীলিমা বিদ্যুৎ অফিসে গিয়ে জানতে পারল সার্ভার ডাউন থাকায় বিশাল লাইন পড়েছে। রোদে প্রচণ্ড গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মাথার যন্ত্রণা অসহ্য হয়ে উঠল। অনেক কষ্টে বিল জমা দিয়ে হঠাৎ তার মনে পড়ল, যেহেতু এতদূর এসেই পড়েছি, একটু মায়ের বাড়ি ঘুরে গেলে কেমন হয়। মায়ের শরীরটাও তো ভালো নেই, কতদিন দেখা হয়নি। শ্বশুর বাড়িতে শাশুড়ির মেয়ে জামাইয়ের সেবা করতে করতে নিজের মায়ের কাছে যাওয়ার সময়ই সে পায়নি। নীলিমা কিছুক্ষণের জন্য বাপের বাড়িতে গেল। মাকে দেখেই তার চোখ ভিজে উঠল। অনেকদিন পর দুদণ্ড শান্তিতে বসে মায়ের সঙ্গে গল্প করল, একসঙ্গে খাওয়া দাওয়া করল। তারপর 1-2 ঘন্টা পর আবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু বাড়িতে পৌঁছে সে অবাক হয়ে গেল। দরজাটা ভেতর থেকে বন্ধ। সে দরজায় ধাক্কা দিতে লাগলো, মা দরজাটা খোলো, মা প্লিজ দরজাটা খোলো। কোনো উত্তর এলো না। সে জানলার কাছে গিয়ে ভেতরে তাকিয়ে পড়ল, মা তুমি তো ভেতরেই আছো, তাহলে দরজাটা খুলছো না কেন? আমার মেয়েটা ভেতরে আছে, বাইরে এত রোদ। ভেতর থেকে জানকী দেবীর কড়া গলা ভেসে এলো, বিদ্যুতের বিল তো জমা হয়ে গেছে, আলোও চলে এসেছে, তাহলে এত দেরি হলো কেন? নীলিমা বুঝে গেল আজ শাশুড়ি ইচ্ছে করেই তাকে শিক্ষা দিতে চাইছেন। সে হাতজোড় করে অনুরোধ করল, মা প্লিজ দরজাটা খুলে দাও, রিঙ্কির নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। রানী ব্যঙ্গ করে বলল, বৌদি একটু বাইরে দাঁড়িয়ে থাকো, তাহলেই বুঝবে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে কেমন লাগে। নীলিমা চোখ দিয়ে টপ টপ করে জল গলিয়ে পড়তে লাগলো। প্রচণ্ড রোদ, মাথায় অসহ্য যন্ত্রণা, ক্লান্ত শরীর, সব মিলিয়ে সে প্রায় ভেঙে পড়ছিল। ঠিক তখনই ভেতর থেকে জানকী দেবী আবার চিৎকার করে বললেন, নিজের মেয়েকে খিদে নিয়ে তো খুব চিন্তা করছো, কিন্তু এখানে তোমার শাশুড়ি, ননদ আর আমার জামাই সকাল থেকে না খেয়ে বসে আছে, সেটা নিয়ে তোমার কোনো ভাবনা নেই। আমাদের পেটেও তো খিদেই জ্বলছে। আজ তুমি বাইরেই দাঁড়িয়ে থাকো, তাহলেই বুঝবে শাশুড়ির সঙ্গে লাগতে গেলে কি পরিণতি হয়। বউ হয়ে এসেছ, বউয়ের মতো থাকবে। এই বাড়ির মালকিন হওয়ার স্বপ্ন দেখো না, বেশি উড়তে যেও না, না হলে তোমার ডানা কেটে দেব। রানীও তাচ্ছিল্যের সুরে বলল, বৌদি এবার বুঝবে, বাড়ি ছেড়ে বাপের বাড়ি বেড়াতে গেলে এমনই হয়, আগে সংসার, তারপর পৃথিবীর সব কিছু। বউয়ের এসব বুঝতে একটু দেরি হয়। নীলিমা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মা দয়া করে আমাকে আর মুখ খুলতে বাধ্য করো না। তুমি বারবার আমাকে সংস্কার আর সেবার শিক্ষা দাও, কিন্তু আমি যদি বলতে শুরু করি, তাহলে তোমার শাশুড়ির প্রতি তুমি কতটা দায়িত্ব পালন করেছিলে সেটাও আমার অজানা নয়। প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে নীলিমার মাথা যেন ফেটে যাচ্ছিল। ছোট্ট রিঙ্কি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছিল। তার নিজের পায়েও আর শক্তি ছিল না। কাঁপা হাতে সে স্বামী মনোজকে ফোন করলো। মনোজ, আমি আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, মা দরজাটা খুলছে না, রোদে আমার মাথা ফেটে যাচ্ছে, আর ভেতরে রিঙ্কিও খুব কাঁদছে। প্রথমে মনোজ কিছুই বুঝতে পারল না, কিন্তু পুরো ঘটনা শুনতেই তার রাগে মাথা গরম হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে মাকে ফোন করলো। মা, এসব কি হচ্ছে? আমার স্ত্রী বাইরে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, আর তোমরা ভেতরে এসি চালিয়ে বসে আছো, এখনই দরজা খোলো। কিন্তু জানকী দেবীর অহংকার যেন সব যুক্তিপথকে হার মানিয়েছিল। তিনি দরজা খুললেন না। মনোজ আর এক মুহূর্তও দেরি করল না। অফিসের সব কাজ মাঝপথে ছেড়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
বাড়িতে পৌঁছেই সে রাগে দরজায় জোরে লাথি মারল। ধাম করে আওয়াজ হলো। একবার, দুবার, তৃতীয় লাথিতেই দরজাটা খুলে গেল। মনোজ ছুটে গিয়ে নীলিমাকে ধরে ভিতরে নিয়ে এলো। রাগে কাঁপতে কাঁপতে বলল, মা, আজ যদি নীলিমার কিছু হয়ে যেত, আমি তোমাদের কাউকে ক্ষমা করতাম না, কাউকেই না। বউ এই বাড়ির সম্মান, কোনো কাজের লোক নয়। আজ তুমি শুধু আমার স্ত্রীকে নয়, আমাকেও অপমান করেছ। জানকী দেবী তৎক্ষণাৎ চিৎকার করে বললেন, আগে ওকে জিজ্ঞেস কর, বাড়িতে অতিথিরা বসে আছে আর সে চা জল খাবার না বানিয়ে বেরিয়ে গেছে। এটাই কি একটা বউয়ের কর্তব্য? সংসার ফেলে এভাবে চলে যাওয়া? চোখের জল মুছতে মুছতে নীলিমা বলল, মনোজ, আমি সারা রাত একটুও ঘুমাইনি। রাতে মার জন্য রান্না করেছি, ভোরে উঠে তোমার টিফিনও বানিয়েছি, তরকারিও রান্না করে দিদিকে বলে গিয়েছিলাম শুধু পরোটাটা শেখে নিলেই হবে। একদিনের জন্য কি দিদি রান্নাঘরটাও সামলাতে পারতো না? প্রচণ্ড গরমে বিদ্যুতের বিল জমা দিতে গিয়েছিলাম, অনলাইনে পেমেন্ট হচ্ছিল না। আমি আর কি করতাম? তারপর একটু মায়ের খোঁজ নিয়ে এসেছি। ওর মেয়ে কি এখানে থাকে না? কথা শেষ হতে জানকী দেবীর রাগ বিস্ফারিত হলো। ঠাস, একটা জোরালো চর পড়ল নীলিমার গায়ে। জানকী দেবী চিৎকার করে উঠলেন, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার বাপের বাড়ি থেকে কোনো তিথি উৎসবে কিচ্ছু আসে না। এই বাড়িরও কোনো কাজে তুমি লাগো না। এতদিন বিনা কারণে তোমাকে পুষেছি, আর নয়, চিরদিনের জন্য বাপের বাড়ি চলে যাও। আমার মেয়ের সঙ্গে নিজের তুলনা করতে এসেছ? ও আমার চোখের মণি। রাগে তিনি আরও বিষাক্ত গলা বলতে লাগলেন, শুধু এই বুড়ি শাশুড়ির জন্য রিটেক রাগে তিনি আরও বিষাক্ত কথা বলতে লাগলেন, শুধু এই বুড়ি শাশুড়ির জেদের জন্য তোমাকে এই বাড়িতে রেখেছিলাম। সে তো মরে গেছে, এখন তোমার মুখও আর আমি দেখতে চাই না। আজ থেকে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। এই বলে তিনি নীলিমার চুলের মুঠি শক্ত করে ধরে টানতে টানতে দরজার দিকে নিয়ে যেতে লাগলেন। এখনই বেরিয়ে যাও, এখনই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, এক মুহূর্তও যেন তোমাকে আর না দেখি। জানকী দেবী চুলের মুঠি ধরে নীলিমাকে টেনে বের করে দিতে উদ্যত হলেন। মনোজ আতঙ্কে চিৎকার করে উঠল, মা, তুমি এটা কি করছো? ওকে ছেড়ে দাও। কিন্তু রানী মাঝখানে এসে বলল, না দাদা, মা একদম ঠিক করছে, এটাই ওর প্রাপ্য। একটা নয়, দুটো চড় মারা উচিত ছিল। এতক্ষণে নীলিমা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল, মাথা ঘুরছিল ভীষণ। পরের মুহূর্তেই ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়ল। এক মুহূর্তের জন্য পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল। ছোট্ট রিঙ্কি জোরে জোরে কেঁদে উঠল। মনোজ দৌড়ে গিয়ে নীলিমার পাশে বসে কাঁপা গলায় ডাকতে লাগলো, নীলিমা, নীলিমা, চোখ খোলো। অন্যদিকে জানকী দেবীর মুখে তখনও অহংকারের ছাপ স্পষ্ট। মনোজ তাড়াতাড়ি নীলিমাকে তুলে সোফায় বসালো, রান্নাঘর থেকে লেবুর শরবত এনে খাওয়ালো। কিছুক্ষণ পরে মাইগ্রেনের ওষুধও দিল। ধীরে ধীরে নীলিমার জ্ঞান ফিরল, কিন্তু মুখটা তখনও ফ্যাকাশে। ঠিক তখনই রানী হাততালি দিয়ে ব্যঙ্গ করে বলল, দেখেছো তো মা, কি সুন্দর নাটক করে তোমার বৌমা। সবই অভিনয়, যাতে তুমি ওকে বাড়ি থেকে বের করতে না পারো। জানকী দেবীও তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, অনেক হয়েছে এই নাটক, এবার কান্নাকাটি বন্ধ করো, নিজের জিনিসপত্র গুছিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। নীলিমা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। সবাই ভাবল সে হয়তো কাঁদতে কাঁদতে নিজের জিনিস গোছাতে গেছে, কিন্তু কয়েক মিনিট পরে সে যখন ফিরে এলো, তখন তার চোখে আর জল ছিল না, বরং ঠোঁটে ছিল এক রহস্যময় হাসি। সে সবার সামনে এসে দৃঢ়ভাবে দাঁড়ালো। জানকী দেবী রেগে বললেন, কি দেখছো? দরজা খোলা আছে, বেরিয়ে যাও। হঠাৎ নীলিমা জীবনে প্রথমবারের মতো এত জোরে চিৎকার করল যে আশেপাশের প্রতিবেশীরাও ছুটে এসে জড়ো হয়ে গেল। মা, তুমি এই বাড়ির মালকিন নও, এই বাড়ির প্রকৃত মালকিন আমি, আর আজই তুমি এবং তোমার মেয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। কথাটা শুনে জানকী দেবী যেন আকাশ থেকে পড়লেন। কি আজে বাজে কথা বলছো? এই বাড়ি আমার, আমি এই বাড়ির মালকিন। নীলিমা মৃদু হেসে হাতে ধরা ফাইলটা সামনে এগিয়ে দিল। আগে এটা দেখে নাও, তারপর কথা বলবে। সে বলল, এটা এই বাড়ির উইল। ঠাকুমা মারা যাওয়ার আগে এই বাড়ি আমার নামে লিখে দিয়েছিলেন। কাগজে স্পষ্ট লেখা আছে, এই বাড়ির একমাত্র মালকিন নীলিমা সিং।
এতদিন আমি তোমাদের সব অপমান, তিরস্কার আর কটু কথা মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আজ আর নয়। তারপর ননদ আর জামাইয়ের দিকে ইশারার দিকে তাকিয়ে বলল, আর শুনে রাখো তোমরা, আজ থেকে তোমার আদরের মেয়ে আর জামাইকেও এই বাড়িতে আর থাকতে দেব না। প্রতি সপ্তাহে এসে মাসের পর মাস পড়ে থাকে, ফেরার নামই নেয় না। মনজ চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। আজ প্রথমবার নীলিমা নিজের হয়ে কথা বলছিল, আর প্রতিটি কথাই ছিল সত্য। সে শান্ত গলায় বলল, মা, আমি তোমাকে সবসময় নিজের মায়ের মতোই সম্মান করেছি, কিন্তু তুমি আমাকে কখনো বউ নয়, শুধু একজন কাজের লোক বলেই ভেবেছ। এরপর সবার সামনে উইল খুলে পড়া হলো। দেখা গেল সত্যিই বাড়িটা নীলিমার নামে। জানকী দেবীর হাত কাঁপতে লাগলো। রাগ আর বিস্ময়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই মনোজ ধীরে ধীরে বলল, মা, ঠাকুমা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, তখন তুমি আর দিদি কখনো তার পাশে বসেও থাকতে না। ওষুধ দেওয়া, খাওয়ানো, কাপড় বদলানো, এমনকি তার নোংরা পরিষ্কার করাও তোমাদের কাছে বিরক্তিকর ছিল। তোমরা প্রায়ই তাকে একা রেখে শপিং, পার্টি কিংবা ঘুরতে চলে যেতে। কিন্তু একজন মানুষ ছিল দিন রাত তার পাশে ছিল, সে ছিল শুধু নীলিমা। ও ঠাকুমার সেবা নিজের মায়ের মতো করেছিল, তাই ঠাকুমা খুশি হয়ে এই বাড়ি ওর নামে লিখে দেন। জানকী দেবী ক্ষোভে চিৎকার করে উঠলেন, বাহ, বেশ চালাকি করেছিস, সেবার নামে আমারই বাড়ি কেড়ে নিয়েছিস, আর আজ আমাকেই চোখ দেখাচ্ছিস। এবার নীলিমা দৃঢ় গলায় উত্তর দিল, না মা, এটা আমার চালাকি নয়, এটা আমার নিজের কাজের ফল। আমি ঠাকুমাকে অনেকবার বলেছিলাম যেন এমনটা না করে। বলেছিলাম আমার কোনো বাড়ি বা সম্পত্তি চাই না, কিন্তু তিনি আমার কথা শোনেননি। তুমি যখন সিমলায় বেড়াতে গিয়েছিলে, তখনই এই বাড়িতে তিনি উকিল ডেকে উইল তৈরি করেছিলেন। মনোজ বলল, মা, ঠাকুমা বলেছিল যে আমার শেষ সময় সেবা করবে, এই বাড়ির প্রকৃত অধিকার তারই। আর সত্যি বলতে তিনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। নীলিমার চোখ ভিজে উঠল। মা, আমি এতদিন এই সত্যটা লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি চাইনি তুমি কষ্ট পাও। আমি চেয়েছিলাম আমরা সবাই একসঙ্গে থাকি। তুমি আমাকে বউ নয়, মেয়ে হিসাবে গ্রহণ করো, কিন্তু তুমি যা করেছ, তারপরে আজ সত্যিটা বলতেই হলো। আমি বছরের পর বছর অপমান, তিরস্কার, অবহেলা সব কিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। জানকী দেবী এবার সত্যিই নির্বাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে বললেন, মনোজ, তোর একটুও লজ্জা করছে না? তুই নিজের বউয়ের কথায় আমাকে আমারই বাড়ি থেকে বের করে দিচ্ছিস। আমি এই বয়সে কোথায় যাব? মনোজ কিছু বলার আগেই নীলিমা শান্ত গলায় বলল, মা, তোমার যে মেয়েকে তুমি এত ভালোবাসো, যাকে এত বছর আগলে রেখেছ, আজ সেই তোমাকে নিজের সঙ্গে নিয়ে যাবে। এবার তোমার দায়িত্ব ওই নিক। তারপর স্পষ্ট স্বরে বলল, আমি এত বছর তোমার সেবা করেছি, তোমার অপমানও সহ্য করেছি, এমনকি তোমার মারও খেয়েছি, অথচ তোমার কাছে সবসময় তোমার মেয়েই সবচেয়ে প্রিয় ছিল। তাই আজ থেকে আমি আর তোমাকে নিজের সঙ্গে রাখবো না। প্রথমবারের মতো জানকী দেবীর অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, বৌমা, যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করেছি। রানীও তাড়াতাড়ি বলল, বৌদি, মা তো বুড়ো মানুষ, ভুল হয়ে গেছে, দয়া করে ক্ষমা করে দাও। কিন্তু নীলিমার মন তখন পাথরের মতো কঠিন। সে শান্ত স্বরে বলল, যেদিন আমি প্রখর রৌদ্রের মধ্যে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, আমার ছোট্ট মেয়েটা খিদায় কাঁদছিল, সেদিন তোমাদের কারোর মনে আমার জন্য একটুও দয়া জাগেনি। তাই আজ আমার মনেও আর কোনো দয়া নেই। এই বলে নীলিমা দরজা খুলে জানকী দেবী আর রানীর জিনিসপত্র বাইরে রেখে দিল। তারপর তাদের সামনে দরজাটা বন্ধ করে দিল। সেই দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বহু বছরের সম্পর্কেরও ইতি ঘটল। রানী কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু মাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার কথা উঠতেই সে অজুহাত দিয়ে বলল, মা, পরে এসে তোমাকে নিয়ে যাব। এই বলে সেও চলে গেল। জানকী দেবী রাস্তার ধারে নিজের মালপত্র নিয়ে একাই বসে রইলেন। সেদিন প্রথমবার তিনি বুঝলেন, যাকে সারা জীবন কাজের লোক ভেবে এসেছেন, সেই বৌমাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভরসা। পাড়ার লোকজনও ফিসফাস করে বলতে শুরু করলো। শেষ পর্যন্ত প্রতিবেশীরাই তাকে কাঁদতে কাঁদতে একটি বৃদ্ধাশ্রমে পৌঁছে দিল। এখন সেই বৃদ্ধাশ্রমের ছোট্ট একটি ঘরে বসে জানকী দেবী প্রতিদিন শুধু একটি কথাই ভাবেন, ইস,
যদি আমি আমার বৌমাটাকে মেয়ের মতো একটু ভালোবাসতাম, তাহলে আজ এই বার্ধক্যে আমাকে একলা থাকতে হতো না। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। অনুশোচনার আগুনে তিনি প্রতিবারই পুড়তে লাগলেন। বন্ধুরা, যে পরিবার বৌমাকে কাজের লোক মনে করে, তারা একদিন না একদিন নিজেদের সবচেয়ে বড় আশ্রয় হারায়। বৌমাকে যদি মেয়ের মর্যাদা দেওয়া যায়, তবেই পরিবারের ভালোবাসা আর বার্ধক্যের নিরাপত্তা অটুট থাকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গল্পে।